আমি তো তোমাদের বললাম যে এটা কি, যে রক্ত মধ্যে আমরা বলছি যে রক্তটা প্রবাহিত হয় কি দিয়ে? রক্তটা প্রবাহিত হয় ধমনী দিয়ে এবং কি দিয়ে? ধমনী দিয়ে এবং শিরা দিয়ে রক্তটা প্রবাহিত হয়। তাহলে ধমনী দিয়ে, শিরা দিয়ে এবং সাথে কৈশিক জালিকা বা কৈশিক নালিকা দিয়ে প্রবাহিত হয়। তাহলে এখন তোমরা ধমনী চিনে গেছো এবং আরেকটা জিনিস কি চিনে গেছো, আরেকটা হলো শিরা চিনে গেলা। এবং কৈশিক নালিকা তো চিনছেই। এই যে আমার যদি এখানে এগুলো সব আমার কোষ হয়, আমার এগুলো সব কোষ হয়, আমার এই কোষের কি লাগবে? ধরো এটা আমার কার কোষ? আমার উদাহরণস্বরূপ এটা আমার গালের কোষ। এই যে আমি যে কথা বলতেছি, ধরো গালের। এই গালের কোষের মধ্যে, এই গালের কোষের মধ্যে এখন এগুলো তো আমি যে কথা বলতেছি, এগুলো তো শক্তি লাগবে স্যার। এগুলো যদি শক্তি লাগে, এগুলো শক্তি থেকে পাবে? এদেরকে কে দিবে? এদের উপর দিয়ে কে ভেসে যায়? এদের উপর দিয়ে রক্ত, এদের উপর দিয়ে এরকম রক্ত জালিকা গুলি ভাবে ভেসে 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 যায়। এদের উপর দিয়ে রক্ত জালিকা ভেসে যায়। এই যে রক্ত জালিকা গুলো ভেসে যায়, এই রক্ত জালিকা গুলো কিন্তু এদের ভেতরে ঢুকে যায় না, এদের উপর দিয়ে পাশে দিয়ে ভেসে ভেসে চলে যায়। এবং এই রক্তদালিকাগুলো এদের একটা কমন পয়েন্ট থাকে, একটা কমন পয়েন্ট থাকে। এই কমন পয়েন্টটার এটা একটা ধমনী, এটা ধর একটা ধমনী। আমি লাল দিয়ে এটা বোঝাচ্ছি যে এখান থেকে বিশুদ্ধ রক্ত চলে যাচ্ছে। এটা হলো ধমনী। এই ধমনীর ইংলিশ আর্টারি, ধমনীর ইংলিশ আর্টারি। আমরা যদি বলি এটা আর্টারি। ওকে। এইখানে এই এই এটা দিয়ে কি যাবে? এটা দিয়ে কি যাবে? এটা দিয়ে আস্তে 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 রক্তগুলো এখান দিয়ে যায়। এই রক্তগুলো এখানে প্রবাহিত হওয়ার সময় রক্তগুলো কি করে? ছোট ছোট করে বিনিময় করে, এদের ছোট ছোট কি আছে? ছিদ্রের মতো আছে, বিনিময় করে। এই রক্ত দিয়ে যত খাবার যায়, রক্ত দিয়ে যত কি যায়, রক্ত দিয়ে খাবার যায়, তারপর রক্ত দিয়ে সুন্দর মতো এখানে অক্সিজেন যায়। এই যে এই যতগুলো জিনিসই যায়, এগুলো সব সেল পাদ, এগুলো সেলকে দেওয়ার জন্য যায়। তারপরে সেল এবার স্যার ইউজ করে ফেললো। সেল যখন ইউজ করে ফেলে, এবার সেল তো ইউজ করে ফেললো, ইউজ করা মানে সেল বিক্রিয়া করলো। বিক্রিয়া করার অর্থ হলো সেখানে অবশ্যই এখানে কি হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কারণ এটা কি হলো? সেলের ভিতরে আসলে এখানে জারণ হলো। তাহলে এই যে খাদ্য, এই যে যত, অর্থাৎ বিপাকক ক্রিয়া হলো, তারপরে সে শক্তি তৈরি করলো। কিন্তু সেই শক্তি তৈরি করার সাথে সাথেও আমরা যেমন বাসায় রান্না বান্না করতে গেলে আমাদের ক্ষেত্রে কি করতে হয়? বাসায় রান্না বান্না যখন আমরা করি, তখন আমরা রান্না বান্না করার জন্য সরঞ্জাম সবকিছু নেই, তারপরে দেখা যাচ্ছে সেখানে আলু কুচি করি, এই করি সেই করি, কিছু কিছু করি। এই তারপরে ফলের, সরি, সবজির খোসা বের হয়, মাছের বিভিন্ন আইস টাইপ বের হয়, এগুলো বর্জ্য, এগুলো বের করতে হবে। তাহলে এখানেও যেমন তার, এখানেও কি হবে? তার যে রান্না বান্না দরকার, তার যে সবকিছু দরকার, সব এখানে হয়। দাঁড়া। তাহলে আমাদের যেমন কোষে কি হয়? কোষে রান্না বান্না হয় না, আমাদের কোষে এরকম রান্না বান্না হয়। তাহলে এই কোষে যেমন রান্না বান্না হয়, সেখান থেকে বর্জ্য উৎপন্ন হবে। তাহলে বর্জ্য উৎপন্ন হলে কি কি বর্জ্য উৎপন্ন হতে পারে? একটা গ্যাসীয় বর্জ্যের কথা বললাম, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গুলো কোথায় যাবে? এগুলা কিন্তু শরীরের মধ্যে যত বেশি থাকবে সেলের কাছে, সেল তত অ্যাসিডিক হওয়া শুরু করবে, আর তখন সেল কিন্তু মারা যাবে। সেলে এই কাজ করতে দেওয়া যাবে না। সেল থেকে এগুলো সরাইতে হবে। এই সরাইলে কি হবে? এখন প্রশ্ন হলো, স্যার কার্বন ডাই অক্সাইড কেন সেলে অ্যাসিড তৈরি করবে, তাও বলে দিই। তোমরা জানো সেলের মধ্যে ম্যাক্সিমাম পানি থাকে। তাহলে এই পানি প্লাস কার্বন ডাই অক্সাইড মিলে কে বলতে পারবে এটা কোন অ্যাসিড তৈরি করে? কার্বনিক অ্যাসিড। থ্যাংক ইউ, ভেরি গুড। এই যে একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে, এটা কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এইগুলো কিন্তু অ্যাসিডিক হলে এটা সেলের কিন্তু পিএইচ নষ্ট হয়ে যাবে। তেলে এই কার্বন ডাই অক্সাইড থাকা যাবে না। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি না থাকা যায়, তাহলে সেগুলো কি হয়ে যাবে? সেগুলো রক্তনালী দিয়ে বের হইতে হবে। তাহলে এই যে রক্তনালী দিয়ে এখান থেকে, দেখো এই রক্তনালীটা মাথা এখানে, এই রক্তনালী মাথা এখানে, আর এই প্রত্যেকটা রক্তনালী এইভাবে কার সাথে যুক্ত হয়? এইভাবে ধমনীর যে কৈশিক জালিকা আছে তাদের সাথে যুক্ত হয়ে এইভাবে আরেকটা সাইড তৈরি করে। তাহলে এই যে দেখো, এগুলো একটা কৈশিক জালিকা। এই যে কৈশিক জালিকা গুলো তেলের আবার একটা কমন পয়েন্ট আছে সবার। এই কমন পয়েন্টটার নামই আমরা বলি ধমনী। তাহলে কৈশিক জালিকা থেকে যে রক্ত নালিকাটা উৎপন্ন হয়, রক্ত নালিকা না, নালিকা উৎপন্ন হয়, তার নাম হলো, এই এটার নাম হলো শিরা। এটার নাম হলো কি?
শিরা। আমি মেবি একটু আগে ধমনী বলছি, এটা নাম হবে শিরা। এটা হবে শিরা। তাহলে এই ছিল শিরা, এই ছিল ধমনী। তাহলে এইটা ছিল ধমনী, আর এইটা হলো শিরা। তাহলে এই ছিল ধমনী আর শিরা, আর এগুলো ছিল কৈশিক জালিকা। তোমরা কি এই তিনটা বিষয় পুরোপুরি ক্লিয়ার হয়েছো? জি স্যার। তাহলে আমরা বলতে পারি রক্ত আসলে কি দিয়ে প্রবাহিত হয়। এই কথাগুলোই ছিল আর কি রক্ত প্রবাহের কথাবার্তা। তাহলে এখন প্রশ্ন হলো যে উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। উষ্ণ রক্ত কারা? উষ্ণ রক্ত হলো আমরা, আমাদের কথা বলছে উষ্ণ রক্ত। এখন আসো উষ্ণ রক্ত কি এবং কেন এরকম হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনবা। ধরো এটা আমার বডি, আমার এই বডির এই সাইডে, এটা আমার বডির ডান সাইড। তো আমার বডির ডান সাইড, আমার থাকলে এই সাইডে আমার লিভার থাকবে। এটা লিভার, এই লিভারের মধ্যে অনেক বিক্রিয়া হবে। লিভার হলো আমাদের একটা কেমিক্যাল, এটাকে আমরা বলতে পারি কেমিক্যাল ল্যাবরেটরি বলতে পারি। এখানে প্রচুর বিক্রিয়া হয়। বিক্রিয়া হবে আমাদের এই লিভারে বিক্রিয়া হয়। তারপর আমাদের দেহের প্রত্যেক লিভার সেল তো আছে, দেহের প্রত্যেকটা সেলে ক্রিয়া বিক্রিয়া হয়। দেহের প্রত্যেকটা সেলে যখন ক্রিয়া বিক্রিয়া হয়, ক্রিয়া বিক্রিয়া হলে সেখান থেকে তাপ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। এখন এই যে তাপটা আছে, এই তাপটা সেল ধরে রাখে না। এই তাপটা কি হয়? এই তাপটা হলো ওই সেলের আশেপাশে যে রক্তজালিকা আছে, সেই ফ্লুইডের মধ্যে তাপটা চলে যায়। ওই ফ্লুইডের মধ্যে তাপটা যখন চলে যায়, সেই ফ্লুইডটা তো রক্তের মধ্যে দিয়ে ভাসে। রক্ত রক্ত তো সব সব সারা দেহে ছড়ায় যায়। তাহলে এই রক্ত যখন সারা দেহে ছড়ায় যায়, এই রক্তর মধ্যে দিয়ে রক্ত যতগুলো আছে, এর মধ্যে দিয়ে ওই তাপটাও কি হয়? ওই তাপটাও প্রবাহিত হয়। অর্থাৎ আমার যদি এখানে সেল থাকে, এখানে একটা সেল থাকে, এখানে সেল থাকে, এগুলো সব সেল আমার, এগুলো সব সেল, এগুলো সব সেল। এই সেলের আশেপাশে এই সেলের আশেপাশে এগুলো কি? রক্তজালিকা। ওই সেলে যত ক্রিয়া বিক্রিয়া হয়, যত তাপ উৎপন্ন হয়, তাপটা সব কোথায় চলে যায়? তাপটাই রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। এই রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, আর রক্ত সারা দেহে ছড়িয়ে যায়, আর তাপটা সারা দেহে ছড়িয়ে যায়। এইভাবেই আমাদের দেহে কি রাখে? তাপের ভারসাম্য রাখা হয়। তাহলে রক্ত কিন্তু তাপের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বুঝতে পারছো? তাহলে আমরা যত খাবার দাবার যা কিছু খাই ভাই, এইগুলা কিন্তু তাপ উৎপন্ন হওয়ার জন্য খাই। এই জন্য আমাদের যেহেতু রক্ত কি হয়, এরকম রক্ত উষ্ণ থাকে, তাই আমরা বলতে পারি এগুলো কি হবে বলতো? উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রা কি করবে? ভারসাম্য রক্ষা করবে। তাহলে আমাদের দেহে যত বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই তাপ যেগুলো উৎপন্ন হবে সেগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। এটুকু বুঝছো? এবং কেন উষ্ণ রক্তবাহী বলছে আমাদেরকে? জি স্যার। তাহলে এটা ছিল উষ্ণ রক্তবাহীর কথাবার্তা। তাই এই জন্য বলা হয়েছে উষ্ণ রক্তবাহীদের কি করে? রক্ত তাদের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এটা পরীক্ষায় আসে, দেহের কোনটি তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে দেহের? এটা হবে কি? রক্ত। রক্ত কিন্তু তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এখন এই যে রক্ত কথাটা বললাম, এবার রক্তের মধ্যে কি কি থাকে এটা একটু দেখো। এই রক্তের মধ্যে যদি রক্তের কথা বলি, রক্ত হলো দুই ধরনের জিনিস নিয়ে থাকবে। ধরো তুমি যদি একটু কারো থেকে রক্ত নাও, রক্ত নিয়ে এই শিশিটার মধ্যে রেখে দাও। শিশিটার মধ্যে রেখে দিয়ে তুমি এই রক্তটাকে ব্লেন্ড, যেভাবে করে ব্লেন্ডার মেশিন দিয়ে যেভাবে ব্লেন্ড করা হয়, এইভাবে যদি ব্লেন্ড করো, ব্লেন্ড করলে দেখবা একটা অংশ কি হয়েছে, এই একটা অংশ ধরো এইখানে, হ্যাঁ, এই একটা অংশ আরবিসি পাবা। কি পাবা? আরবিসি পাবা। আরবিসি মানে হলো রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা। এরপরে এই ছোট্ট এইটুকু অংশের মধ্যে ধরো তুমি ডব্লিউবিসি পাবা। কি পাবা? ডব্লিউবিসি পাবা, শ্বেত রক্ত কণিকা পাবা। এই যে এই অংশটা ছোট্ট, এইটা ধরো শ্বেত রক্ত কণিকা পাবা। আর বাকি যেটা পাবা সেটাতে তুমি যেটুকু পাবা তাকে বলা হয় প্লাজমা। তাকে বলা হয় প্লাজমা বা রক্ত রস। তাকে বলা হয় প্লাজমা বা রক্ত রস। তাহলে আমি বললাম যে এক শিশি তুমি রক্ত নিলা, এই রক্তের এই অংশতে থাকবে হলো কি? এই অংশতে থাকবে হলো আরবিসি, এবং এর এই ছোট্ট এইটুকু অংশে তুমি দেখবা এই ছোট্ট এই এই এরিয়া জুড়ে আছে ডব্লিউবিসি। এই ডব্লিউবিসি পাবা। এবং বাকি আরেকটা যে জায়গা আছে, বাকি যে জায়গাটা আছে, এই জায়গাটাতে পাবা হলো তোমরা প্লাজমা। কি পাবা? প্লাজমা।
এই জায়গাটাকে আমরা বলবো প্লাজমা। তাহলে আমরা দেখলাম যে রক্তকে যখন আমি শুধুমাত্র ব্লেন্ড করলাম, ব্লেন্ড বলতে আসলে এটা একটা মেশিন আছে, তার নাম সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিনে যে মিনিটে 3000 বার করে ঘোরানো হয় রক্তকে, তখন রক্ত তিনটা ভাগে আলাদা হয়ে যায়। তার মধ্যে এই উপরের এইটাকে বলা হয় প্লাজমা, যার ভাগ থাকে 55%। আর এই যে এইটা হলো পুরোটা রক্ত কণিকা। এখানে যেমন এইটুকু ডব্লিউবিসি আছে আর এইটুকু আরবিসি আছে, তাহলে এইটুকু টোটাল মিলে থাকে হলো 45%। তাই এইটা আর কি বলা হয়ে থাকে। দেখি আমি যদি রক্ত নেই, রক্ত নিয়ে যদি সেন্ট্রিফিউজ করি, তাহলে রক্তকে আসলে তিনটা ভাগে ভাগ হইতে দেখো। যদি তিনটা না, আমি তিনটা ভাগে দেখাইছি, তোমরা মূলত দুইটা দেখবা। একটা হলো রক্ত রস, আর একটা হলো রক্ত কণিকা। রক্ত কণিকার মধ্যে আবার দেখবা লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, তার সাথে সাথে আরো কিছু দেখবা, সেটার নাম অনুচক্রিকা। তাহলে এই হলো রক্ত কণিকা। তাহলে রক্ত কণিকা হলো 45%, এবং বাকিটুকু থাকে হলো 55%। তাহলে এখন দেখো এখানে আমি যদি বলি রক্তের একটা হলো প্লাজমা, প্লাজমা বা একটা হলো কি, ওটার নাম হলো প্লাজমা বা রক্ত রস। একটা প্লাজমা বা রক্ত রস, আর একটু থাকে রক্ত কণিকা। রক্ত কণিকা গুলো তোমরা রক্তের কোষও বলতে পারো, তাও কোনো সমস্যা নেই। শুধুমাত্র প্লেটলেট বা অনুচক্রিকারে কোষ না বললে ভালো হয়, কারণ সেটা একদম ভঙ্গুর অবস্থা, সেটা কিন্তু কোষের ছিটে ফোটা। সেটা একদম আমরা কোষ না বলে সেটাকে আমরা বলতে পারি একদম কোষের ভগ্নাংশ, মানে একেবারে ভেঙে চুরে গেছে। তাহলে এই যে রক্ত কণিকা যেটা আসে, সেই রক্ত কণিকা হলো তিন প্রকার। একটা হলো আরবিসি, একটা হলো আরবিসি, আর একটা আরবিসি মানে রেড ব্লাড সেল, আর একটা হলো ডব্লিউবিসি, ডব্লিউবিসি মানে হলো হোয়াইট ব্লাড সেল, আর একটা হলো প্লেটলেট, একটা হলো প্লেটলেট। প্লেটলেট মানে হলো, তাকে কি বলবো আমরা, অণুচক্রিকা। তাহলে এই যে অণুচক্রিকাটা আছে, এই অণুচক্রিকাটা আসলে কি করে, সে হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কারো কোথায় কোনো কিছু কেটে গেলে, কোনো শরীরের যে কোনো অংশ কেটে গেলে এই অনুচক্রিকা খবর পায়। অনুচক্রিকা খবর পেয়ে সে অ্যাক্টিভ হয়। এই অ্যাক্টিভ হয়ে দেহের অন্যান্য রক্ত জমাট বাঁধার জন্য যেই ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলো আসলে 13টা ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলোকে সে অ্যাক্টিভ করে দেয়। ওই সে যদি একটাকে অ্যাক্টিভ করে দিতে পারে, এক পরের গুলো কি হয়, পরের গুলো আপনা আপনি একটা আরেকটাকে অ্যাক্টিভ করতে হেল্প করে। তাহলে প্লেটলেট যেটা বলি বা অনুচক্রিকা যেটা বলি, এই অনুচক্রিকা গুলো কি করবে, অনুচক্রিকা গুলো হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। কারো কোথায় কোন অংশ কেটে গেলে সেখানে থাকা অনুচক্রিকা গুলো, রক্তের অনুচক্রিকা গুলো অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে রক্ত জমাট বাঁধার জন্য যারা দায়ী, এখন 13টা ফ্যাক্টর আছে, রক্ত জমাট বাঁধার জন্য যারা দায়ী, সেই রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভ করে দিবে। এই অ্যাক্টিভ করে দিলে এইখানে যেই জায়গায় কেটে গেছে সেই জায়গাটা জাল তৈরি হবে। সেই ফাইব্রিনোজেন জালটা দিয়ে আসলে রক্ত জমাট বেঁধে যাবে। তো এইখানে তোমরা শুধু মনে রাখো রক্ত জমাট বাঁধায়, কারণ এগুলা এই কিভাবে রক্ত জমাট বাঁধায়, এটা আছে হলো রক্ত অধ্যায়। এই যে প্লেটলেট আসলে কি করে, রক্ত জমাট বাঁধায়। ডব্লিউবিসি আসলে কি করে, ডব্লিউবিসি হলো আমাদের যত জীবাণু আছে শরীরের মধ্যে, সেই জীবাণুগুলোকে কি করে, ধ্বংস করে দেয়। ডব্লিউবিসি হলো কি করবে, জীবাণুগুলাকে ধ্বংস করবে। আর আরবিসি হলো কি করবে, আর আরবিসি হলো লোহিত রক্ত কণিকা। এই লোহিত রক্ত কণিকার কিছু কথা বলে দেই, একটু শুনে নাও। এই লোহিত রক্ত কণিকার মধ্যে ও যখন ছোট্ট থাকে, একদম শুরু হয়, তোমরা মনে রাখো রক্ত কণিকা কিন্তু তৈরি হলো হাড্ডির অস্থি মজ্জায়, তোমাদের বলছিলাম হাড়ের অস্থি মজ্জায়। এই আরবিসি যখন তৈরি হবে, তখন সে কিন্তু একদমই ভরা থাকবে, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াস তখন এরপরে কিছুদিন পরে এই আরবিসি কি হয়ে যাবে, এই আরবিসির এই নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, এই নিউক্লিয়াসটা আস্তে করে সরে যাবে। যতই পরিণত হবে নিউক্লিয়াসটা সরে যাবে। এরপর একটা ফাঁকা জায়গা হবে। এই ফাঁকা জায়গাটা কার জন্য হবে, এই ফাঁকা জায়গাটা হলো হিমোগ্লোবিন থাকার জন্য হবে। এখানে যত বেশি হিমোগ্লোবিন থাকবে, আরবিসি তত বেশি করতে পারবে, অক্সিজেন বহন করতে পারবে এবং কার্বন ডাই অক্সাইড বহন করতে পারবে। রক্তের মধ্যে দিয়ে ওই যে আমরা দেখছি সেল 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 সেল, সেলের আশেপাশে আমরা দেখছি কৈশিক জালিকা, রক্তের যে জালিকা, এই যে কৈশিক জালিকা। তাহলে এখান থেকে এই যে রক্তের মধ্যে দিয়ে যে আসবে অক্সিজেন যুক্ত রক্তটা আসে, এই অক্সিজেন কিন্তু আসলে
এই রক্তের মধ্যে যে আরবিসি থাকে, সেই আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সাথে অ্যাড হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্তের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের কি থাকতে হবে, আরবিসি থাকতে হবে। আরবিসি থাকলে তার মধ্যে হিমোগ্লোবিন থাকবে। এই হিমোগ্লোবিন থাকা অর্থই হলো সে অক্সিজেন সুন্দর মতো বহন করে নিয়ে যেতে পারবে, কার্বন ডাই অক্সাইডও সে সুন্দর মতো বহন করে নিয়ে যেতে পারবে। তাহলে এর ফলে দেখা যাবে যে এটা বহন করে আসলে সেলকেই বাঁচায়। তাহলে আমরা দেখলাম যে রক্তের মধ্যে যে আরবিসি আছে, আরবিসির ক্ষেত্রে যখন সে একদম ছোট থাকে বা লোহিত রক্ত কণিকা যখন ছোট থাকে, তখন তার মধ্যে নিউক্লিয়াস থাকে না। কিন্তু সে যখন আস্তে 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 বড় হয়, অর্থাৎ তার যখন ম্যাচিউরেশন হয়, তখন তার মধ্যে আস্তে করে কি চলে যায়, নিউক্লিয়াসটা চলে যায়। এই নিউক্লিয়াসটা সরে গিয়ে সেখানে জায়গা করে হলো হিমোগ্লোবিন। লোহিত রক্ত কণিকা যখন এরকম, ধরো তুমি এখন মুখে একটা কিছু নিলা, একদম ধরো একটা বড় আপেল একটা মুখে দিয়ে দিলাম, মুখটা দুই সাইডে ফুলে যাবে। তা আপেলটা যখন থাকবে তখন তোমার মুখটা একদম পুরো ফুলে গেল। তাহলে এই অবস্থাতে আপেলটাকে তুমি একটা নিউক্লিয়াস ধরো, আর তোমার মুখের যে গর্তটা আছে এটা পুরোটাকে ধরো হলো একটা লোহিত রক্ত কণিকা। তাহলে তোমার লোহিত রক্ত কণিকার মধ্যে যখন আপেলটা ছিল অর্থাৎ নিউক্লিয়াসটা ছিল, তখন পুরো ফুলা ছিল। এইবার আপেলটা যখন সরে যাবে, মুখটা একদম চেপে যাবে। চেপে গেলে প্রাণ মিল্ক ক্যান্ডি যেরকম হয় না, প্রাণ মিল্ক ক্যান্ডি, প্রাণ মিল্ক ক্যান্ডির কি থাকে, এই সাইডটা একটু চ্যাপ্টা থাকে, এই সাইড ঠিক বিপরীত সাইডটা চ্যাপ্টা থাকে। সেম ভাবে একদম মানে এটা কি চ্যাপ্টা জিনিসটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি অবতল। তোমরা তো জানো উত্তল এবং অবতল কোনটা। এই যে এইটা হলো উত্তল, একটা ঢিসকে উপর করে রাখো, উপর করা যে পিঠটা আছে সেটাকে বলে উত্তল। আর ঢিসের যে অংশ উপর করা আছে, অর্থাৎ উপর করার যে বিপরীত অংশ আছে, খালি অংশ মাটি থেকে উঁচু, সেইটাকে বলবো আমরা অবতল। তাহলে এই সেম জিনিসটা কেমন হবে, একদম খালি জায়গার মতো না, তাই এটাকে আমরা বলবো অবতল। তাই এই জন্যই দেখা যায় আরবিসি কে অনেক সময় বলে যে দ্বি অবতল। কি বলা হয়, দ্বি অবতল, মানে একদম ক্যান্ডির মতো করে, তার দ্বি অবতল মতো। এই ছিল আর কি আরবিসির কথাবার্তা বা লোহিত রক্ত কণিকার কথাবার্তা। লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে, লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্ত কণিকা পরিণত অবস্থায় কি হয়ে যায়, এর পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এই পরিণত অবস্থায় নিউক্লিয়াস না থাকার সুবিধা কি, এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। এর মধ্যে হিমোগ্লোবিন থাকতে পারে, যত বেশি হিমোগ্লোবিন তত বেশি অক্সিজেন পরিবহন করবে। লোহিত রক্ত কণিকার কাজই হলো অক্সিজেন পরিবহন করে নিয়ে যাওয়া, কার্বন ডাই অক্সাইড আবার ফিরিয়ে নিয়ে আসা, এই হলো কাজ। এরপরে ডব্লিউবিসির কথা বলে দিই। ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা কি করবে, এরা হলো দেহের জীবাণু ধ্বংস করবে। এই ছিল রক্তটার কাজ। তোমরা কি বুঝছো? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আহাত বলো। আহাত লোহিত রক্তকণিকা থাকে না কেন? আহাত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না কেন? এটাই বলো, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না কেন? স্যার আমি মাত্র আসছি, শুনতে পাইনি। সিমরান বলো, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না কেন? হম, সবার নেটওয়ার্কের প্রবলেম। কিরামনি বলো, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না কেন? লোহিত রক্ত কণিকার নিউক্লিয়াস থাকে না মানে যাতে করে হিমোগ্লোবিনটা থাকতে পারে, লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন জমতে পারে। হ্যাঁ, ভেরি গুড। হিমোগ্লোবিন থাকতে পারলে সুবিধা কি? এটি হিমোগ্লোবিন জৈব গঠন
করে অক্সিজেন পরিবহন করে। এটি হিমোগ্লোবিন যে গঠন করে অক্সিজেন পরিবহন করবে, কারণ হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন আসবে তখন অক্সিজেন হিমোগ্লোবিন হবে। এগুলো তোমার বইতে এখন একটু ডিকশনারির মতো করে বলে দিয়ে গেছে, এগুলো ব্যাখ্যা আমি দেখাবো হলো কিভাবে বিক্রিয়া হয়, এগুলো দেখাবো হলো রক্তের চ্যাপ্টারে। তো এখন দেখো, গুড, তাহলে এইখানে যে হিমোগ্লোবিন থাকবে এই হিমোগ্লোবিনের কথাবার্তা সব বলে ফেলছি। তো এইখানে হিমোগ্লোবিন আসলো, আচ্ছা হিমোগ্লোবিন সম্বন্ধে আমি আরেকটু পরে বলবো। এখন এখানে আসলে রক্ত রস নিয়ে আসে, রক্ত রস। এই যে যে রক্ত রসটা আছে এই রক্ত রসটা থাকে 55%। এই 55% বলতে আমি যদি এখানে বলি, এই একটা রক্ত নালী, এই রক্ত নালীর এই যেটুকু রক্ত আছে এই রক্তের মধ্যে তিনটি কণিকা দেখো কত, সব মিলে 45%, তাহলে বাকি তরল যেটুকু থাকবে সেইটুকু হবে 55%। ওই 55%-এর মধ্যে অনেক কিছু বাহিত হবে রক্তে। তুমি তো জানো রক্তের মধ্যে, ধর এটা পুরোটা রক্ত, সেই রক্তের মধ্যে দেখা যাবে এটা 100% রক্ত এখানে, সেই 100% রক্তের মধ্যে তুমি কিছু কোষ পাবা, কিছু কোষ মানে সব মিলে 45% কোষ পাবা হলো, সেগুলো রক্ত কণিকা হবে। তার মধ্যে আরবিসি থাকবে, ডব্লিউবিসি থাকবে, প্লেটলেট বা অনুচক্রিকা থাকবে। অনুচক্রিকার আরেকটা নাম কিন্তু থ্রম্বোসাইট, মনে রাখো অনুচক্রিকার আরেকটা নাম হলো থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট এই জন্য বলা হয় কারণ মনে রাখবা থ্রম্বাস মানে হলো জমাট, থ্রম্বাস মানে হলো কিন্তু জমাট। তাহলে থ্রম্বোসাইট মানে হলো কি, যারা কি করে, যারা জমাট বাঁধায়, যারা জমাট বাঁধায়, বুঝছো? তাহলে এটা হলো থ্রম্বোসাইট। তাহলে থ্রম্ব মানে হলো কি, থ্রম্ব মানে হলো জমাট অংশ, আর সাইট মানে হলো কোষ। তাহলে যে সমস্ত কোষের অংশ কি করবে, জমাট বাঁধাইতে সাহায্য করবে তাদেরকে বলবো থ্রম্বোসাইট। এই জন্য অনুচরিকাকে বলা হয় থ্রম্বোসাইট। তাহলে এই যে থ্রম্বোসাইট আছে, এই থ্রম্বোসাইট আছে, তারপর তোমার ডব্লিউবিসি আছে, আরবিসি আছে, এগুলো সব মিলিয়ে 45% হবে। তাহলে এর বাকি বাইরে যে তরলটা থাকবে সেই তরলটা তো কি থাকবে, সেই তরলটা বহন করে নেয়, সেই তরলটার কাজটা কি হবে, সেই তরলটা অনেক কিছু বহন করে নিয়ে যাবে। অর্থাৎ এই যে প্লাজমা আছে, এই প্লাজমা, এই প্লাজমা বা রক্তরস, তার মধ্যে অনেক কিছু থাকবে। এই রক্তরস গুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জৈব উপাদান থাকবে, একটা হলো এদের মধ্যে জৈব উপাদান থাকবে, আর একটা হবে হলো অজৈব উপাদান থাকবে। জৈব উপাদান থাকবে এদের মধ্যে, আবার অজৈব উপাদান থাকবে। তো এগুলো তোমার এখন দরকার নাই, এগুলো একদম রক্তের চ্যাপ্টারে পড়বা। তো এমনি শুনে দাও, যত খাদ্য আমরা খাই, এই যে খাদ্যের যে গ্লুকোজ থাকবে, প্রোটিন থাকবে, লিপিড থাকবে, এগুলো কিন্তু রক্তের মধ্যে দিয়ে যাবে। সেই রক্তের মধ্যে কোনগুলোর মধ্যে হয়ে যাবে, এগুলো কিন্তু রক্ত রস হয়ে সুন্দর মতো বহন করবে, বুঝছো? এবং কিছু যে বর্জ্য পদার্থ আছে, সেই বর্জ্য পদার্থ যেমন তুমি প্রোটিন খাইলে, প্রোটিন খাইলে তোমার এখান থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হবে। তার মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তৈরি হবে। এই যে ইউরিক অ্যাসিড, এগুলো তৈরি হলো, এগুলো কিন্তু রক্তের মাধ্যম দিয়ে হয়ে কিডনি হয়ে তারপরে বের হয়ে যাবে। আমি কিন্তু সেদিন কিডনি সেল বানানোর সময় বলে বলছি, তো কিডনি হয়ে বের হয়ে যাবে। এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড যে বের হবে, তাহলে এগুলো আসলে কিডনি পর্যন্ত যাইতে হলে রক্তের মাধ্যম দিয়ে যাইতে হবে। এখন রক্তের মধ্যে তো অনেক কিছু আছে, কি দিয়ে যাবে, রক্তের মধ্যে দিয়ে, এই রক্ত রস গুলোর মধ্যে দিয়ে এগুলো চলে যাইতে থাকবে, বুঝছো? কথা নাই, জি বুঝছো তোমরা? স্যার। ঠিক আছে। এখন তাহলে এখন আমি খাবার দাবার খাইলাম, এই যে আমার এটা খাবার খাইলাম, এই পাকস্থলী আছে এখানে। ওকে, এই পাকস্থলীর পরে এখানে থাকবে কি, ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের পরে এখানে থাকবে একটা বৃহদান্ত্র। এই যে ক্ষুদ্রান্তের পরে যে বৃহদান্ত্র থাকবে, এই ক্ষুদ্রান্তের মধ্যে সমস্ত খাবার হজম টজম হওয়ার পরে এখান থেকে সব ভাঙা চলে গিয়ে এই ক্ষুদ্রান্তের কোষের মধ্যে, এই কোষের মধ্যে আমি তোমাদের বলছি কিছু কোষ হয় আঙুলের প্রক্ষেপের মতো এরকম হয়ে যায়, কিছু কোষ তার দেহে চেঞ্জ করে ফেলে। এই যে আঙুলের প্রক্ষেপের মতো এরকম হয়, এই কোষগুলোকে আমরা বলছিলাম ভিলাই, এগুলাকে বলছিলাম ভিলাই। তাহলে এখানে এরকম ভিলাই থাকবে। তোমাদের যখন আমি প্রোটোপ্লাজম পড়াইছিলাম, তারপর প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ঝিল্লি যখন পড়াইছিলাম, তখন বলছিলাম কিছু সেলের, এই সেল এরকম থাকলে তার প্লাজমা মেমব্রেন এইভাবে লম্বা হয়ে যায়, তো সেরকম আঙ্গুলের মতো হয়ে যায়, এদেরকে আমরা বলি ভিলাই। সেই এই টাইপের সেলগুলো কোথায় থাকে, এই টাইপের সেলগুলো এই ক্ষুদ্রান্তের এখানে থাকে। এই ক্ষুদ্রান্তের এখানে থাকলে সেগুলো সুন্দর মতো খাবার দাবার শোষণ করে নিয়ে যাবে। খাবারটা শোষণ করে যখন নিয়ে যায়,
খাবারটা শোষণ করে যখন নিয়ে যায়, তখন সে আসলে এই খাবারটা কোথায় নিয়ে যায়? এই খাবারটা কিন্তু রক্তের মধ্যে দিয়ে নিয়ে যায়। এখন রক্তের মধ্যে অনেক কিছু আছে, কার মধ্যে দিয়ে যায়? এই খাবারের যে অংশ, যেটা একদম সরল অংশ, খাবারের সরল অংশ হলো কি? ধরো তুমি ভাত খাইলা, মাছ খাইলা, আর আজকে ধরো পনির বা চিজ বা দধি খাইলা বা তেল খাইলা। তেলের থেকে আসলো লিপিড, তারপর তুমি মাছ খাইলা, তার থেকে আসলো প্রোটিন, তারপর তুমি ভাত খাইলা, সেখান থেকে আসলো কার্বোহাইড্রেট বা শর্করা। এই তিনটাই এখানে সব জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় হজম হয়ে তারপর সেগুলো সরল হয়ে যাবে। এই যে তুমি কি খেলে, লিপিড খাইলা, লিপিড দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। এগুলো তোমার এখন মনে রাখা দরকার নাই, শুনে দাও। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং কি হয়ে যাবে? গ্লিসারল হয়ে যাবে। অপরদিকে প্রোটিন হয়ে যাবে হলো অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হবে। তারপরে তোমার এখানে শর্করা আছে, সেটা গ্লুকোজে রূপান্তর হবে। তাহলে এই যে সরল খাদ্য, সেগুলো সব রক্তের মধ্যে দিয়ে বহিত হবে। কিভাবে? এখানে শোষিত হবে ক্ষুদ্রান্তের এই সেলগুলোতে, দেয়ালে, তারপরে সেগুলো রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। যদিও লিপিডের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কারণ লিপিড কিছু আছে হলো, লিপিডের মধ্যে তোমরা দেখবে মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, এরকম কাহিনী করবা। তো সেখানে লিপিডের ক্ষেত্রে কিছু আছে বড় অণু, সেগুলো আবার এই ছিদ্র দিয়ে রক্তের মধ্যে ঢুকে যেতে পারে না। তখন সেগুলো কি দিয়ে প্রবাহিত হয়? ওই যে সাইড দিয়ে যে লিম্ফেটিক সিস্টেম আছে, তোমাদের পড়াইছিলাম যে লিম্ফ বা লসিকা, যে টিস্যুর ফাঁকে ফাঁকে কিছু কি থাকে, লসিকা থাকে। সেই লসিকার মধ্যে দিয়ে সেগুলো ভেসে গিয়ে তারপরে রক্তের মধ্যে ঢুকে যায়। মনে রাখবা, যদি এইটা ধর একটা সেল হয়, এটা সেল হয়, এটা সেল হয়, সেলের এই ফাঁকা যে জায়গাগুলো আছে, এই যে এইগুলো এক একটা লসিকা। এই যেগুলো লসিকা থাকে, এই লসিকার মধ্যে কিন্তু এক ধরনের নালিকা হয়। এই লসিকা নালিকা গুলো গিয়ে আমরা বলছিলাম একটা জায়গায় মিশে, তার নাম লিম্ফ নোড। এই যে এইগুলো কিন্তু গিয়ে আবার রক্তের, যে ধরো এটা একটা রক্ত নালী, এর এক মাথা কিন্তু রক্তের সাথে গিয়েও মিশে যায়। এই কথার অর্থ হলো টিস্যু, এই সেলের মধ্যে দিয়ে কিছু রস থাকে, তার নাম লসিকা। লসিকার মধ্যে কোনো প্রয়োজনীয় উপাদান যদি থাকে, সেটা কিন্তু পরে রক্তের মধ্যে চলে যাইতে পারে। তাহলে এই কথার অর্থ হলো যে আমার যদি এই জায়গায় একটা ক্ষুদ্রান্ত, আমার এই ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে আমার একটা খাবার যখন ঢুকলো, কিন্তু রক্তে পৌঁছাতে না পারলেও সে কিন্তু এই লসিকার মধ্যে চলে যাবে। তো এই যে ফ্যাট যে খাও, ফ্যাটের মধ্যে কিছু কণা আছে, বড় কণা, সেগুলো এগুলা কি করে রক্তের মধ্যে যাইতে পারে না, তাহলে তারা লসিকার মধ্যে চলে যায়। এই লসিকা থেকে লসিকা নালী হয়ে তারপর সেগুলো আবার রক্ত নালীর মধ্যে চলে যায়। তাহলে আলটিমেটলি রক্ত নালীর মধ্যেই খাবারের সরল অংশ চলে যায়। এটুকু তোমরা বুঝছো? কথা বলো, প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন নাই? স্যার। না স্যার। ঠিক আছে। তাহলে এই যে রক্তের মধ্যে দিয়ে সবকিছু প্রবাহিত হইতে হয়, তাহলে যেহেতু রক্তের মধ্যে দিয়ে সবকিছু প্রবাহিত হইতে হয়, তাহলে আমরা দেখলাম যে রক্ত কি করবে? রক্ত তাহলে অবশ্যই সে তো কিছু বহন করে নিয়ে যাবে। তাহলে কে কাকে বহন করে নিয়ে যায়? তাহলে বিষয়টা আমি একবারে একটা খোলাসা করি। আমি রক্ত নিয়ে অনেক কথা বলতেছি, এর কারণও আছে তোমাদের, কারণ তোমরা এই জিনিসগুলো শেখা লাগবেই, লাগে বলে বেসিক কথাবার্তা। তো আমি এইখান থেকে আরেকটু বাড়ায় কথা বলি, তাহলে এই চ্যাপ্টারটা, এই ছোট্ট এই অনেক অল্প কথা তোমার এইখানে দেয়া, কিন্তু এর ভেতরে গভীরতা তোমরা বুঝতে পারবা। এইখানে ধরো এটা হলো আমার বডিটা যেটা হলো হার্ট আমার। এই যে আমার হার্ট, এইখানে ধরো এই হার্টের এই যে একটা, মনে রাখবো হার্ট থাকে হলো দুই ফুসফুসের মধ্যেখানে। তাহলে এই যে হলো ফুসফুস, এইটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, এটা হলো হার্ট। এই হার্ট, এরপরে হলো আমার এই পাকস্থলী, তারপরে এইখানে হলো ক্ষুদ্রান্ত্র, তারপরে বৃহদান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে থেকে এই রক্ত, এই যে ক্ষুদ্রান্ত্র, এখান থেকে ধর রক্ত নালী উঠে গিয়ে এই হার্টের এখানে চলে গেল। হ্যাঁ, মানে কানেকশন তো আছে সব জায়গায়, আবার এদিকে ফিরে আসবে, কানেকশন আছে। তো আমি যখন অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন কোথায় চলে আসে? সেই অক্সিজেন ফুসফুসে চলে আসে। তাহলে আমি যখন অক্সিজেন গ্রহণ করি, এটা যে একটা হার্ট হয়, এই হার্টের আমার চারটা চেম্বার। আর আমি যখন অক্সিজেন গ্রহণ করি, সেটা কোথায় চলে আসে? ফুসফুসে চলে আসে। তাহলে আমার অক্সিজেন কিন্তু ফুসফুসে চলে আসছে। অপরদিকে আমার সারা দেহের রক্ত ধরো এখানে চলে আসছে, সেটা আবার এদিক থেকে ঢুকে গিয়ে
আবার সেটা কোথায় চলে গেছে? ফুসফুসে চলে গেছে। তাহলে ফুসফুসের ভেতরে চলে যায় না, ফুসফুসের উপরে ওই কৈশিক জালিকাগুলো কি করে, এই কৈশিক জালিকাগুলো যেমনটা তোমাকে একটু আগে বলছিলাম, তোমার সামনে 10টা বাদাম রাখো, 2 হাত বিছিয়ে দিয়ে আঙ্গুলগুলো রেখে দাও, এই আঙ্গুলগুলোকে ধরে না রক্তনালী, তাহলে সেম ভাবে এখানে রক্তনালী এইভাবে এটার উপরে জালিকার মতো এইভাবে বিন্যস্ত থাকে, বিন্যস্ত থাকে, বিন্যস্ত থাকে। তারপর দুজনের মধ্যে শুধুমাত্র বিনিময় হয়। এগুলো বিনিময়, গ্যাসীয় বিনিময়, ব্যাপন হয়। তাহলে এই যে বিনিময় হওয়ার ফলে দেখা যাবে যে এখান থেকে কি হলো, এই রক্তগুলোর মধ্যে প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো সব ফুসফুসে চলে যায় এবং অক্সিজেন কোথায় চলে আসে? অক্সিজেন হলো কোথায় চলে আসবে? সেই সবগুলো অক্সিজেন রক্তের মধ্যে চলে আসবে। তাহলে এই রক্তের মধ্যে যখন এই অক্সিজেন গুলো, সরি এইদিকে না, এইদিকে দেখাই, এই অক্সিজেন গুলো যখন রক্তের মধ্যে চলে যাবে, তখন এই এই অক্সিজেন যুক্ত রক্ত আবার এইদিকে চলে আসবে। তাহলে বিষয়টা হলো কি, আমার রক্ত কি করতেছে? রক্ত এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড বহন করতেছে। তাহলে আমি এখান থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য পেলাম, রক্ত কি করতে হয়? তার কার্বন ডাই অক্সাইড বহন করতে হয়। অপরদিকে সেই রক্ত আবার ফুসফুসে গিয়ে অক্সিজেন বহন করতে হয়। তাহলে আমি রক্তের আরেকটা বৈশিষ্ট্য বুঝলাম, সে অক্সিজেনও বহন করতে হয়। এরপরে আমি দেখলাম এইখানে যে খাবার দাবার আমি খাই, সেই খাবার দাবার ওই দিক দিয়ে ঢুকে, এই যে খাবার দাবার ঢোকার ফলে সেগুলো রক্ত নালিকা হয়ে তারপরে আমার বডির বিভিন্ন জায়গায় যাইতে হয়। তাহলে বিভিন্ন জায়গায় যাইলে তাহলে রক্ত আবার খাবার দাবারও কি করে বহন করতে হয়। অপর দিকে আমি আবার দেখলাম, ঠিক আছে, আমার যে কোষগুলো আছে বডির, সেই কোষগুলোর আশেপাশে কোষ থেকে প্রচুর বর্জ্য তৈরি হয়। সেই বর্জ্যগুলো কি হয়? সেই বর্জ্যগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। তাহলে আমি দেখলাম যে খাবার দাবারের সাথে সে বর্জ্য বহন করতে হয়। তাহলে রক্তের কিন্তু কাজ হবে। তাহলে এইখানে এরপরে আমরা দেখলাম, আমি তোমাদের শেখাইছিলাম যে গ্রন্থি থেকে রস আসে। রস 2 ধরনের হয়, একটা হয় হলো এনজাইম আর একটা হয় হরমোন। আমি তোমাদের বলছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, সেটা থেকে আসে হরমোন, এবং বহিঃক্ষরা গ্রন্থি যেটা, সেটা থেকে আসে হলো এনজাইম। মানে এই যে হরমোন আসে, আমি বললাম অন্ত মানে ভেতরে, কার ভিতরে? রক্ত নালীর ভেতরে। তাহলে সেই হরমোনও যায়, তাহলে এখান থেকে হরমোনও যায়। এরপরে আমার বডির মধ্যে আমি যা বলবো তা শুনবা, কিন্তু এই রেকর্ডটা আবার দেখবা। এরপরে যখন কি হবে, যখন ধরো তোমার বডির মধ্যে কোনো একটা কি ঢুকলো, জীবাণু ঢুকলো, সেই জীবাণুটা তোমার বডির সাথে ফাইট টেক করে, সেই জীবাণুটার সাথে ফাইট টেক করে তোমার বডি সেই জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হলো, চিনে রাখলো তারে। যে চিনে রাখার জিনিসটা, এই চিনে রাখার জিনিসটাকে বলা হয় অ্যান্টিবডি। কি হয়? অ্যান্টিবডি। আমরা যখন মায়ের দুধ খাই একদম সর্বপ্রথম, তখন আমাদেরকে বলা হয় মায়ের দুধ একদম সর্বপ্রথম বাচ্চা হওয়ার সাথে সাথে মাকে বাচ্চার কাছে রাখা হয়। এর কারণ হলো যাতে কি হয়, সাথে সাথে ওই দুধটা খেতে পারে। ওই দুধটার মধ্যে বলা হয় দুধটা হলো শাল দুধ। এই শাল দুধ বা কলোস্ট্রাম এর মধ্যে কিন্তু অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি গুলো কিন্তু কি করে? এগুলো বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে। তাহলে এইটা বাবুর দেহের মধ্যে কি হবে? বাবুর দেহের মধ্যে এই অ্যান্টিবডিটাও ওই রক্তের মধ্যে অ্যান্টিবডিটাও যাবে। তাহলে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড যায়, অক্সিজেন যায়, খাবার যায়। খাবারের মধ্যে কে কে আছে? আমি 3টা সরল উপাদান তোমাদের বলে দিচ্ছি। খাবারের মধ্যে প্রোটিনের জন্য প্রোটিন সরল হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড, তারপরে তোমার লিপিড সরল হয়ে যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তারপরে আরেকটা হলো শর্করা, সেটা থেকে হয় হলো গ্লুকোজ। তাহলে এই খাবারের উপাদানগুলো যায় সরল উপাদান। বর্জ্যের মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য যায়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো যায়। হরমোন, হরমোন যায়, তারপরে অ্যান্টিবডি যায়। এরপরে বিভিন্ন আয়ন যায়, এরপরে বিভিন্ন আয়ন যায়, অন্যান্য আরো অনেক প্রোটিন যায়। তাহলে এই যে প্রোটিন, তাহলে এতগুলো জিনিস রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই রক্ত দিয়ে প্রবাহিত হইতে গেলে ভাগ করে নেয় কে কে? এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ফুল দায়িত্ব নিয়ে নেয় হলো আরবিসি বা রক্ত। এটা আরবিসি, এটাকে আমরা বলবো আরবিসি, যেটাকে আমরা বলবো কি ইরিথ্রোসাইট। এইটা সে পরিবহন করে। খাবার, বর্জ্য, হরমোন, এই অ্যান্টিবডি, এগুলো সব পরিবহন করে কে? এগুলো সব পরিবহন করে হলো রক্ত রস। এগুলো সব পরিবহন করে কারা? এগুলো সব পরিবহন করে হলো রক্ত রস। তাহলে রক্ত রসের কাজও শেষ। এবং রক্ত রস, আর আমরা এমনিতেই রক্ত পড়ছি হলো 2 ধরনের, যে একটা হলো রক্ত রস 55% থাকবে, আর একটা হলো রক্ত কণিকা। তাহলে রক্ত রসের দায়িত্বটা তোমরা বুঝে গেছো, যে আসলে রক্ত রস খাবার, বর্জ্য, হরমোন, অ্যান্টিবডি, এগুলো সে নিয়ে যায়। অপরদিকে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন পরিবহন করে হলো রক্ত কণিকা, যেটা থাকে কত পার্সেন্ট? 45%। তাহলে সেই রক্ত কণিকার মধ্যে 45%-এর মধ্যে একজন আছে কে? আরবিসি। সে নিয়ে যায় হলো কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। 45%-এর মধ্যে শুধু আরবিসি নাই, আরো আছে অনুচক্রিকা।
অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হলো কোথায় যদি ভেঙে চুরা যায় বা কাইটটা পিটটা যায়, সে সেখানে গিয়ে সেটা কি ঠিক করে দিবে। এই যে ঠিক করে দিবে, তাহলে ঠিক আছে, তাহলে অনুচক্রিকার কাজটাও গেল। এরপর আসলো কি, ওই অনুচক্রিকা একলা কিন্তু কাজ করতে পারে না, অনুচক্রিকা অন্যদের অ্যাক্টিভ করে, মানে আরো অন্যান্য প্রোটিনকে অ্যাক্টিভ করে। আসলে সেই প্রোটিন গুলো কিন্তু, সেই প্রোটিন গুলোকে বলা হয় রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, সেগুলোও কিন্তু থাকে হলো এই রক্ত রসের মধ্যে। তাহলে অনুচক্রিকার কাজও শেষ। আর আছে ডব্লিউবিসি, তাহলে এখানে এটা আরবিসি, আর একটা হলো ডব্লিউবিসি, আর একটা হলো অনুচক্রিকা। আরবিসির কাজ তোমরা বুঝছো, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করা। আর অনুচক্রিকার কাজ তোমরা বুঝলা, অনুচক্রিকার কাজ তোমরা বুঝলা যে সে কি করবে, তার কেন জানি সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। এই তোমাদের বাকি তোমরা কি কিছু বুঝো নাই? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে রূপক তুমি এগুলা রেকর্ড স্লো করে দিয়ে দেখবা, ঠিক আছে? রূপক, রেকর্ড দেখবা তুমি। তোমার নেটওয়ার্কের কারণে প্রথম থেকে এই জিনিসগুলো দেখতে পারো নাই তো। তুমি এই রেকর্ডটা আরবার দেখবা, দেখলে দেখা যাবে যে নেটওয়ার্কের কারণে যেগুলো তোমার মিস হয়েছে, এগুলো যখন মাথায় ঢুকবে তাহলে এগুলো সহজ লাগবে। তাহলে এই যে 45% আছে, 45% মধ্যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, আর একটা হলো কি আছে, আর একটা হলো প্লেটলেট বা অনুচক্রিকা আছে। তাহলে সেই অনুচক্রিকা তো বললামই রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে, ডব্লিউবিসি হলো জীবাণু মারতে সাহায্য করবে, সেই ডব্লিউবিসি জীবাণু মারতে সাহায্য করবে। তাহলে এই ছিল রক্তের ভেতরের কথাবার্তা, যে রক্ত আসলে কিভাবে কাজ করে। এখন কি কোনো প্রশ্ন আছে, বলো। না স্যার। বলো আর বলো, রূপক তো ধরো নেটওয়ার্কের সমস্যার কারণে ধরতে পারে না অনেক কিছু। বলো আর কারো কোনো সমস্যা আছে কিনা, বলো। এই সেশন শেষ। আর একটা ক্লাস নিলে হয়ে যাবে, বলো। এই অধ্যায় শেষ হয়ে যাবে আর একটা ক্লাস নিলে। আর কারো